নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বই আছে। এই বইটা হলো আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠ। না, আমি আজকে আনন্দমঠ নিয়ে কথা বলবো না। আমি আনন্দমঠের একটা গান বন্দে মাতরম নিয়ে কথা বলবো। বন্দে মাতরম সুফলাং সুজলাং মলয়জ শীতলম মাতরম। এই ধ্বনিটা, বন্দে মাতরম গান কিংবা ধ্বনিটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। বিভিন্ন মিটিং মিছিলে বা যখন জাতীয় 15ই আগস্ট 26শে জানুয়ারি সবসময় এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে পতাকা তোলা হয়, আবার করা হয়। তাহলে সবসময় আমাদের প্রাণে যেন জড়িয়ে আছে বন্দে মাতরম। সেই বন্দে মাতরমটা কীভাবে সৃষ্টি হলো, বন্দে মাতরমের ইতিহাস, বন্দে মাতরম কীভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হলো, এই সব নিয়ে আমি আজকে কথা বলবো। 1869 সাল থেকে 1874 সাল পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুর্শিদাবাদের কালেক্টরের পদে তিনি চাকরি করছেন। তিনি 1872 সালে তিনি কি করলেন, তিনি একটা সাহিত্য পত্রিকা বের করলেন। সেই সাহিত্য পত্রিকায় তিনি লেখা পাঠাচ্ছেন। তিনি হচ্ছে সম্পাদক, কিন্তু লেখা কুর্নি করার জন্য একজন পণ্ডিত মানুষকে তিনি রাখলেন। একদিন লেখা প্রেসে যাবে, সেই সময় সেই পণ্ডিত ব্যক্তি তিনি বঙ্কিমচন্দ্রের ঘরে এলেন। ঘরে এসে তিনি দেখতে পেলেন একটা লেখা কম পড়ে গেছে। তার আসার উদ্দেশ্য লেখা কম পড়ে গেছে। তখন তিনি খুঁজছেন যদি কোনো লেখা পড়ে থাকে। তখন লেখার টেবিলের উপরে দেখতে পেলেন যে একটা চিরকুট কাগজে লেখা আছে বন্দে মাতরম। তিনি একবার পড়লেন, দুবার পড়লেন, বারবার পড়লেন। পড়ে তিনি বললেন যে এটাই তো এখন দেওয়ার উপযোগী। কিন্তু বঙ্কিমচন্দ্র হাত থেকে ছিনিয়ে নিয়ে বললেন এ লেখা এখন ছাপার জন্য উপযোগী সময় নয়, এটা পরে। বলে 1875 সালে বঙ্গদর্শনে প্রথম এটা ছাপা হলো। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গদর্শন যখন চালু হয়েছে, পত্রিকাটা প্রচার হয়েছে, তখন বঙ্গদর্শন ঠাকুর বাড়ির অন্দরমহলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর তখন 14 বছর মাত্র বয়স। কপাল বৃষবৃক্ষ উপন্যাস পাঠ হচ্ছে, পাঠ করছে কি না রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি পাঠ করতে করতে তিনি সেই সময় এই 75 সালে তার হাতে প্রথম এই গানটা পেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেন দোলা খেলো, বন্দে মাতরম সুফলাং সুজলাং মলয়জ শীতলম। সেই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পরিচয় হলো বন্দে মাতরমের। তারপরে যখন 1882 সালে বই আকারে যখন পাবলিশড হলো আনন্দমঠ, তখন সেইখানে এই গানটা স্থান পেল। সন্ন্যাসীদের মুখে গীত হয়ে চলছে। তখন সেই গানটা সুরারোপ করার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গেলেন যদুভট্টের কাছে। যদুভট্ট প্রথম সুরারোপ করলেন মল্লার রাগে, কিন্তু মল্লার রাগে করলে কিন্তু সেটা বেশি প্রচার হয়নি। কেননা 84 সালে যদুভট্ট মারা গেলেন। কংগ্রেসের অধিবেশন 1896 সালে কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর নূতন সুর করলেন। প্রথম দুটি স্তবকে তিনি দেশ রাগে এটা সুর করলেন। 1896 সালে বিডন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশন। সেখানেই প্রথম তিনি মাতরম গানের সেই যে যাত্রা শুরু হলো, তারপর থেকে আর থেমে থাকেনি। তারপরে 1902 সালে কলকাতার অধিবেশনে এটা আবার গানটা গাওয়া হলো। কলকাতার কংগ্রেসের অধিবেশনে 1902 সালে দক্ষিণারঞ্জন সেন তিনি গাইলেন। আবার 1905 সালে বারাণসী অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী তিনি এই গানটা আবার গাইলেন। আর 1905 সাল তখন ভারতের ইতিহাসে, বাংলার ইতিহাসে ঘটে গেছে বঙ্গভঙ্গ আন্দোলন। তিনি হিন্দু মুসলমান সবাই মরিয়া হয়ে উঠছে যাতে বঙ্গভঙ্গ রোধ করা হয়। এই বঙ্গভঙ্গ আন্দোলন করছিতেই তারা মেনে নিতে পারছে না। এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে সে এগিয়ে চলছে এবং রাজপথে বন্দে মাতরম ধ্বনি দিয়ে মিছিল যাচ্ছে। আর বঙ্গ আন্দোলনের জন্যে যারা যা সাহায্য করছেন তার হাত পেতে নিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এই ধ্বনি দিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে তিনি করেছিলেন, মিছিলে অংশগ্রহণ করেছিলেন। 1905 সাল আরেকটা দিক দিকে খুব বিখ্যাত। কেন না ভারতের বাংলার সিনেমার জগতে একটা রাজনৈতিক বিষয় নিয়ে সিনেমা বানিয়েছিলেন হীরালাল সেন, প্রযোজক হীরালাল সেন। তিনি এই সিনেমাটা এই বন্দে মাতরম গান দিয়ে শেষ করেছিলেন। তারপরে 1907 সালে বার্লিনের 1907 সালে
বার্লিনের স্টুগার্ট মাদাম ভিকাজি কামা 1907 সালে স্টুগার্টের 1907 সালে বার্লিনের স্টুগার্টের মাদাম ভিকাজি কামা ভারতের জাতীয় পতাকা তিনি তুলেছিলেন। সেই পতাকা যখন তিনি নকশা করেন, সেই দেবনাগরী অক্ষরে পতাকার মাঝখানে লিখে রেখেছিলেন বন্দে মাতরম। তাহলে বুঝতেই পারছেন বন্দে মাতরমের গুরুত্ব। বন্দে মাতরম ধ্বনি তখন কতটা জনপ্রিয়। এই বন্দে মাতরম ধ্বনি বলতে বলতে ভারতের যত জাতীয় সংগ্রামী যেমন ক্ষুদিরাম বসু, তিনি ফাঁসির মঞ্চে জীবন দান দিয়েছিলেন বন্দে মাতরম ধ্বনি দিয়ে দিয়ে। কানাইলাল দত্ত, তারপরে মাতঙ্গিনী হাজরা, সবাই এই বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে বুকে গুলি খেলেন এবং লুটিয়ে পড়লেন, মৃত্যুবরণ করলেন। এবং আমাদের বিপ্লবীদের কাছে হয়ে উঠল একটা মন্ত্র, যে মন্ত্রটা পেলেই যে সঞ্জীবনী সুধার মতো কাজ করত। কিন্তু এই মন্ত্র কিন্তু হয়ে চলল 1920 থেকে, তারপরের দশক থেকে। তখন মুসলমান হিন্দুর দাঙ্গা বেঁধে গেছে। তখন তারা বলছে যে এখানে হিন্দুদের মন্ত্র, এটা মুসলমানের মন্ত্র নয়। কেন না, তারা আল্লাহি আকবর, আল্লাহ এই ধ্বনিটা দিতে ভালো পছন্দ করতো, আর হিন্দুরা দিচ্ছে বন্দে মাতরম। এরকম দাঙ্গার পর থেকেই তারপরে 1937 সালে কংগ্রেসের অধিবেশনে মুসলিম লীগ তারা একটা প্রতিবাদ করলো যে না, বন্দে মাতরমটাকে জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া যাবে না। কেন না, এই মূর্তি পূজার কথা বলা আছে, করা আছে, তাই যাবে না। মুসলিম যখন আপত্তি করলো, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বললেন কি করা যাবে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখে জানতে চাইলেন যে এইরকম করছে, তখন কি করা যাবে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখে জানিয়ে দিলেন যে কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ বিশাল বড় দল। এই দলে শুধু হিন্দুরা নাই, এই দলে মুসলিম, খ্রিস্টান, পার্সি বহু ধর্মাবলম্বী মানুষদের আছে। তাহলে যেখানে আপত্তি হয় সেইটা এড়িয়ে যায় উচিত। সমালোচকরা অবশ্য বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ব্রাহ্ম ছিলেন, তাই মূর্তি পূজা বা মূর্তির কথা, মা দশভূজা দুর্গার কথা ছিল বলে তিনি কৌশলে এড়িয়ে গেছেন। সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। সে যাই হোক, এইখান থেকে একটু একটু করে কৌলীন হারাতে লাগলো। তারপরে কংগ্রেস থেকে বেরিয়ে যেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কী করলেন, তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন। তিনি কিন্তু বন্দে মাতরম এই ধ্বনিটাকে ব্যবহার করলেন না, তিনি নতুন ধ্বনি একটা সৃষ্টি করলেন, জয় হিন্দ, সেটাই চলছে। তারপরে যখন ভারত স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট, তিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অত দ্বন্দ্বে গেলেন না। তিনি ভারতীয় সংসদে ঘোষণা করলেন যে আমাদের জাতীয় সঙ্গীত হবে জনগণ মন অধিনায়ক জয় হে, আর বন্দে মাতরম হবে আমাদের জাতীয় ধ্বনি স্তোত্র। ভারতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রক একটা নির্দেশনামা পাঠিয়েছে, যে বলছে যে কোনো স্কুল, কলেজ, মিটিং, মিছিল বা যে কোনো অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দে মাতরম পুরো গানটা গাইতে হবে। তারপরে জাতীয় সঙ্গীত হিসাবে এটা গাইতে হবে, তারপর জনগণমন অধি। তাহলে এটা একটা নির্দেশনামা এসেছে। জানি না স্কুল কলেজে এখনকার দিনে এই 3.5 মিনিট আর 56 সেকেন্ডের জনগণমন এই দুটা গাওয়া সম্ভব কিনা ভবিষ্যতে বলবে। তবে আমি একটা কথাই বলতে পারি যে গা হোক আর নাই হোক, যাই হোক, দ্বন্দ্ব আমাদের কেন না, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও বাঙালি, বঙ্কিমচন্দ্র বাঙালি, একে সাহিত্যের দিকপাল, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ বিশ্ব কবি। তাহলে কাকে আগের করব, কাকে পিছের করব আমরা করতে পারছি না। কিন্তু এইটুকুন বলবো যে বিপ্লবীরা এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে একটা আত্মশক্তি, স্পিরিট পেত, যে স্পিরিট অন্য কোনো পাওয়া যায় না। আমরা যাই হোক, সেই স্পিরিটের জন্যে হচ্ছে মহাত্মা গান্ধী বলে গেছেন যে কে গাইলো বা নাইলো, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আছে বন্দে মাতরম। সেই বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হলো কি আগে গা হলো পরে গা হলো সেটা নয়, মানুষের হৃদয়েই আছে এই বন্দে মাতরম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে তাহলে আসছি, টাটা।
আমাকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা। তাহলে বন্দে মাতরমের ইতিহাস শুনলেন। এই ধ্বনিটি বলতে আমি মিস করে গেছি, এই ধ্বনিটি প্রথম ব্যবহার করেছিলেন বাখরগঞ্জের ছাত্ররাই এ প্রথম স্লোগানটি ব্যবহার করে, সেই থেকে আজও হয়ে আসছে। তাহলে সবই বললাম, এই চ্যানেলটি একটু লেখা আকারে ছবির আকারে দেখানোর চেষ্টা করলাম। তাহলে দেখতে থাকুন, আর কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, টাটা টাটা।